এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এখানে আসতে বলুন, একসাথে খাই। ওরা দূরে কেন? জীবনে আসবে না, আমাকেও কড়াভাবে নিষেধ করেছে। যদিও ওদের বিয়ে হয়নি, কিন্তু ওদের মনে হয় ওরা থাকতে প্রাইভেসি নষ্ট হবে। শ্রেয়া নিজের ভাবনায় নিজে লজ্জিত হচ্ছে। একটু থেমে বলে উঠল, ওদের আসা না হয় নিষিদ্ধ, কিন্তু আমরা যদি যাই? হেমন্ত দেখলো শ্রেয়ার চোখে উচ্ছ্বাস। নিষেধ করার সাহস আর ওর হলো না। আজ বুধবার, 14 শ্রাবণ, 1432 বঙ্গাব্দ। তৌসিফ ডিজিটাল ক্যালেন্ডারের তারিখ দেখে মুখটায় বিরক্ত হওয়া ভাব ফোটালো। এখনো খালি গায়ে বিছানায় উল্টে শুয়ে আছে সে। সময় এখন সকাল 10টার আগে তাকে কেন্দ্রে থাকতে হবে। এতগুলো দিনের পরিশ্রম তার বিফলে যেতে দেওয়া যাবে না। মস্তিষ্ক জটিল জটিল সমীকরণ সমাধানে সক্ষম তার। এবারে নির্বাচনে উমার শেখদারের জয়ী হওয়া তার জন্য গুরুত্বপূর্ণ। তৌহিন যে হারে খেপেছিল তার উপর দিয়ে গিয়ে তৌসিফ উমারকে জেতাবে। ওইদিকে তাহমিনা আপা এনে ভীষণ নারাজ। তা তৌসিফ জানে। চাচি আম্মার সাথে তৌসিফ একবার দেখা করবে ভাবলো। তাহমিনা আপা গরম মাথার মানুষ। আলস্য ঠেলে তৌসিফ উঠে বসলো। 2 হাতে চোখ কচলে টেবিলে ঢেকে রাখা চিয়া বীজ ভেজানো পানিটা পান করতে করতে বারান্দায় হেঁটে গেল। এই পানিটা সকালে তার পান করতেই হয়। প্রচুর স্বাস্থ্য সচেতন কিনা তৌসিফ তালুকদার। কচুরি পানা দিয়ে সামনের পুকুর ভরে উঠেছে। তৌসিফ মোটেই এই দিকটায় সময় দিতে পারছে না। নির্বাচনের কাজ নিজে দেখে দেখে করাচ্ছে। প্রচার শেষ সময় বন্ধ আছে, এটাই নিয়ম। না হয় তৌসিফ আজ সকালেও মানুষ পাঠাতো। আপাতত তার নজর সীমাবদ্ধ ঘাটে। তার মায়ের খুব প্রিয় একটা জায়গা এই ঘাট পার। তাই বোধ হয় তৌসিফ অদ্ভুত এক টান অনুভব করে এটার প্রতি। অথচ এই ঘাটের ক্ষুধাও আছে। জীবন্ত মানুষ গিলে ফেলার অসীম ক্ষমতা তার। তার এই ঘাট পাড়ে তৌসিফের প্রিয় একজন নারী একদিন পড়েছিল, তাকে বাঁচানো যায়নি। তার সেই রহস্যময় মৃত্যু তৌসিফ আজও ভুলেনি তালুকদার বাড়ির কেউ। গোসল সেরে বুয়াকে নাস্তা দিতে বলে তৌসিফ ফোন করলো তুরাককে। 3 ভাই একসাথে কেন্দ্রে যাবে। তৌসিফ একটু আগে যাচ্ছে। আদিত্যকেও বলা আছে যাতে করে সে বাসায় থাকে। আজ ভার্সিটি যাওয়া তার নিষেধ। আদিত্য সায় দিয়েছে খেতে খেতে। তৌসিফ দেখলো মিনু এদিক ওদিক ঘুরঘুর করছে। তৌসিফ ডাকলো, মিনু। জি মামা। ঝট করে এলো উত্তরটা। তৌসিফ কাছে ডেকে বলল, কিছু বলবি? খেয়েছিস? মিনু মাথা নাড়ে। তার খাওয়া হয়নি, একটু পর খাবে জানিয়ে বলল, মামা আজ আব্বা আসবে কখন? দুপুরের দিকে। আচ্ছা। মিনু সরে গেল সেখান থেকে। তৌসিফ খাওয়া শেষ করে উঠে নিজের রুমে এলো। শুভ্র রঙের পাঞ্জাবিটা একবার ধরেও রেখে দিল। হালকা পিচ রঙের একটা টি শার্ট আর কালো রঙের ট্রাউজার পরে চুলগুলো ব্রাশ করে নিজের মুখের যত্নে যথাসম্ভব খাটুনি খাটলো সে। অতঃপর 10,000 টাকা মানি ব্যাগ থেকে বের করে মিনুকে ডেকে দিয়ে বলল, দুপুরে ভালো করে খাইয়ে দিস। জি মামা। তৌসিফ বেরিয়ে এলো বাইরে। তুরাক ততক্ষণে নিচে। 2 ভাই একসাথে রিকশায় উঠলো। 10 মিনিটের দূরত্বে গাড়িটা আজ নিল না। পেছনে দেখলো আদিত্য দৌড়ে আসছে। ওদের এখান থেকে অনেক সাঙ্গ যাচ্ছে বিধায় সারি বেঁধে রিকশা চলল। তৌসিফ তুরাককে জিজ্ঞেস করে, তুহিন বের হলো না? ঘরে যে সে পালে সে বোধহয় আটকে রেখেছে। তৌসিফ কথা বাড়ালো না। পলকে তার খারাপ ভালো কিছুই লাগে না। ভাইয়ের বউ সে হিসেবে আদর বা সম্মান তাও আসে না। রিক্সাটা গেল হক বাড়ির সামনে দিয়ে। তৌসিফ সামান্য কপাল কুঁচকে তাকালো। এখানে একটু গ্যাঞ্জাম হয়েছে। ওর কানের সামান্য তুহিন নামটা বাজলো। কিছুটা ভাবুক হয়েও তোরাককে আপাতত কিছু বলল না। এখন এসবে মাথা না মারাই ভালো। পলক সারা রুম জুড়ে এদিক ওদিক হাঁটছে। রাতের পোশাক পর্যন্ত খোলা হয়নি তার। চিন্তায় অস্থির লাগছে। কলি পালিয়ে গিয়েছে, সকাল থেকে পাওয়া যাচ্ছে না। তুহিন ওকে সেদিন ডাক্তার দেখালো, ওষুধ খাওয়ালো নিজ হাতে। খাবারটা পর্যন্ত বুয়া দিয়ে পলক ওর ঘরে পাঠিয়েছে, কিন্তু পালালো কিভাবে ওইটাই বুঝলো না পলক। আজ রাত প্রায় 2টা নাগাদ বাড়ি ফিরেছে তুহিন। সেই রোজকার কাহিনী তাদের। যদিও আজ রাতে তুহিন পলককে তার মুটিয়ে যাওয়া নিয়ে খোঁচা দেয়নি।
পলক নিজেকে যথেষ্ট মেনটেন করে রাখে, অথচ সামান্য মলিনতা দেখা দিলেও তুহিন সামান্যভাবে তাকে খোঁচা দিবে, যা পলক সহ্য করতে পারে না। ওর কোনোভাবেই তুহিনের করা হেও সহ্য হয় না। এই ভয়টা সবসময় পায় পলক, এখনো পাচ্ছে। আজ রাতটা তাদের ভালোবাসায় পূর্ণ ছিল। তুহিন তাকে ভালোবাসার সাগরে ডুবিয়েছে। ডুবতে ডুবতে মৃতপ্রায় পলককে অতঃপর টেনে তুলেছে সেই সাগর থেকে। বুকে নিয়ে বেশ খানিকটা সময় আদর করে ঘুমিয়েছে। পলক তখন ঘুমায়নি। সে অনুভব করেছে সময়টাকে। তার প্রেমিক তুহিন আর স্বামী তুহিনের পার্থক্য অনেকটা আকাশ পাতাল। ভোরের আগ মুহূর্তে পলক ঘুমিয়েছে। সেই ঘুম ভেঙেছে তুহিনের চিৎকারে। বুয়া তাকে জানিয়েছে কলি নিজের রুমে নেই। তুহিন ওকে এদিক ওদিক খুঁজে যখন পায়নি, তখনই সোজা রুমে এসেছে। পলক ওর অমন রূপ দেখে সিটকে গিয়েছিল। তুহিন গায়ে শার্ট জড়াতে জড়াতে বেশ ঠান্ডা গলায় জিজ্ঞেস করছিল, আবার মেরেছিল? আমার সাথে ওর দেখা হয়নি গত 3 দিন। খায়নি? বুবুয়া। বাকিটা তুহিন শুনেনি, তার আগে বেরিয়েছে। সেই থেকেই দম আটকে আছে পলক। প্রতিটা নিঃশ্বাস যেন বিষাক্ত। হক বাড়ির পেছনের কলোনিতে থাকে কলির পরিবার। কলি পালিয়েছে ভোরের দিকে। দারোয়ান তখন ঝুমছিল। সুযোগ সন্ধানী কলি সুযোগ পেতে লুফে নিয়েছে। দাদির বুকে পড়ে কেঁদে সব জানিয়েছে। দাদিও কাঁদছেন। এছাড়া করার মতো কিছুই নেই তাদের হাতে। জেনে শুনে বুঝে সেখানে কলিকে দেওয়া হয়েছে। এত টাকা পয়সা, ভালো খাবার কোথায় পাবে আর? তার থেকেও বড় কথা, ভালো বাড়ি রেখে বিয়ে দিতে পারবে তারা। কলি যখন বাবার সাথে দেখা করবে, ঠিক তার আগ মুহূর্তে বাড়িতে হাজির তুহিন। তার পেছনে 2টি লোক শুধু। এদের মধ্যে একজনকে চিনে কলি, তার নাম টনি। তুহিন অবশ্য ধমক দেয়নি, না শাসন করেছে। শুধু কোমর থেকে পিস্তল বের করে কপালে ঠেকেছে কলির। কলি কাদারও সুযোগ পায়নি। তুহিনের পেছনে বেরিয়ে এসেছে। কলোনির যারা যারা সরাসরি এই দৃশ্য দেখেছে, সকলের চক্ষু কপালে তখন। তুহিনের সামনে চুপ থাকলেও ও যেতেই মুখে মুখে আরও একবার রটে গেল তুহিনের কর্মকাণ্ড। সকাল থেকে পৌষ আজ ভীষণ ব্যস্ত। এক গাদা রুটি বেলেছে, খামিটাও নিজে বানিয়েছে। তাকে অবশ্য কেউ কাজ করতে বলে না। পৌষ আকার ইঙ্গিতে বুঝে নেয়। এই যেমন আজ ভোর থেকে বড় চাচি ওর দরজার বাইরে কয়েকবার ঘ্যান ঘ্যান করেছে। পৌষ বুঝেছে তাকে বের হতে বলা হচ্ছে। সে থেকেই গত 2 ঘন্টা ধরে ও ওখানে। ছোট চাচি অবশ্য বাকি কাজ করছে। সেজু চাচি বাইরে থেকেই বললেন, পৌষ, বাচ্চাদের জন্য ডিম পোচ করিস? গুনে গুনে 7টা ডিম পোচ করলো পৌষ। আজ আর ভার্সিটি যাওয়া হবে বলে মনেও হলো না ওর। বড় চাচির হঠাৎই মনে হয়েছে ছেলের বিয়ের আগে বাড়ি ঘর ঝাড়া মোছা করতে হবে। তার জন্য পৌষকে বাড়িতে থাকতে বলেছে। অথচ বিয়েতে পৌষের থাকা নিয়ে তার ভীষণ গড়িমসি। পৌষ বিড়বিড় করে বলল, সব নাটকবাজ। নিজেদের ধান্দা হলেই মনে পড়ে পৌষ আছে। টেবিলে খাবার রাখার সময় ছোট বড় কিছু হাত ওকে সাহায্য করলো। হেমন্ত ওকে দেখে কড়া এক ধমক দিল। থাপড়ে গাল ফাটাবে। 2 দিন ধরে ঠিক হয়েছিস, এখনই টই টই শুরু? পৌষ ভাইয়ের দিকে তাকিয়ে যখন সুন্দর একটা হাসি দিল, হেমন্তের মুখটা নিমিষে কালো হলো। ওই নিষ্পাপ হাসিটার মালিককে এখানে মানায় না। তার ওই চাঁদ মুখটাও এই বাড়িতে মানায় না। হেমন্তের মাঝে মধ্যে মনে হয় পৌষের উচিত ছিল হেমন্তের বাচ্চা হওয়া। চাচাতো ভাই বোন সম্পর্কটা ভীষণ জটলা পাকানো ধরনের। এই যে চাইলেও বোন হিসেবে জড়িয়ে ধরা যায় না, একটু অতিরিক্ত ভালোবাসা যায় না, সামান্যতম আহ্লাদ করা যায় না। সমাজসহ পরিবার বিধি নিষেধ জারি করেছে অনেক, বিশেষ করে তার আপন মা, যার চোখে পৌষের সামান্য কিছু বিরাট ব্যাপার। খেতে বসে বড় চাচা বললেন, হেমন্ত কেন্দ্র যাচ্ছ না? হ্যাঁ, এখনই বের হব। কল দিলে মা চাচিরা বের হবে। আমি ভোট দিয়ে যাব, তাহলে একেবারে পৌষকে নিয়ে যেও। ওর তো এখন এনআইডি আসেনি। কম্পিউটার দোকান থেকে না তুলো কপি, ওটা নিয়ে যাও। যদি পারলো তাহলে দিবে না, প্রথম ভোট বলে কথা। হেমন্ত মাথা নাড়ে। আজ পৌষ চুপচাপ ভীষণ। কিছু হলো না, জিজ্ঞেস করা দরকার। মা চাচিরা ভোট দিয়ে বাড়ি ফিরেছে। পৌষ যাবে না করেও চৈত্র আর জ্যৈষ্ঠের সাথেই বের হলো। স্কুল সামনেই, তাই হেঁটে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু ওরা বের হওয়া মাত্রই 2জন লোক রিক্সা নিয়ে ওদের সামনে হাজির। পৌষ চোখ ঘুরে তাকালো। রিক্সার সামনেই বড় করে একটা পোস্টার টাঙানো, তাতে গোটা গোটা অক্ষরে লেখা, এই রিক্সা শুধু মাত্র ভোটের কাজে ব্যবহৃত, সুতরাং কেউ ভাড়া দিবেন না।
পশু এক লাফে উঠে বসে। পাশে জ্যৈষ্ঠ। চৈত্র বসলেও রিক্সাওয়ালার সাথে সামনে। 2 মিনিটে ওরা পৌঁছেছে কেন্দ্রে। ক্লাব থেকে শুরু করে স্কুল পুরোটা জায়গা মানুষ গমগমে। এত মানুষ শেষ কবে ভোট দিতে এসেছে কে জানে। এবারে সকলের আসরেই ছিল, কারণ দাওয়াত দিয়েছে স্বয়ং তৌসিফ তালুকদার। তাকে ডিঙিয়ে যাওয়ার সাহস কারণেই। সবচাইতে বড় কথা, সম্রাট চেয়ারম্যান, তার আপন চাচাতো ভাই তৌসিফ। চেয়ারম্যান বাড়ির দাওয়াতে না আসার মতো মানুষ এই এলাকায় নেই। ওদের দূর থেকে দেখে হেমন্ত এগিয়ে এলো। প্রচণ্ড রোদ উঠেছে আজ। হেমন্ত ক্লাবের সামনেই পৌষের ভোট দাওয়াতে নিল। এদের সবাইকে পোষ চিনে। এলাকায় ঘুরে ফিরে ছেলেগুলো শিক্ষিত বটে, কিন্তু এদের এহেন বিচরণ যেন ভাবে তুলে তাকে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে কত শত যুবক। পোষ কার্ড বের করে। ওকে বসতে প্লাস্টিকের চেয়ারও দেওয়া হলো। 2-3 বার চেষ্টা করেও কাজ হলো না। একটা ছেলে আবার কাগজ নিয়ে এদিক ওদিক গেল। ভোট তারা দেওয়াবেই। পোষ উঠে দাঁড়ালো। বিরক্ত হয়ে বলল, ধুর, দিতে হবে না, বাড়ি যাই। ছেলেটা কিছুতেই যেতে দিবে না। অনেক অনুরোধ করে বলল, আপু, স্কুলের ভিতর গিয়ে একটু চেষ্টা করুন। আমার 1 ভোটে জিতে যাবে। 1 ভোটে হেরে যাওয়ার রেকর্ড অনেক। কথাটা সম্মুখের ছেলেটা বলেনি। পৌষ স্পষ্ট শুনল। শব্দগুলো এলো ভারী কি এক কণ্ঠ থেকে। তার পেছন থেকে পেছনে ঘুরে তেমন কাউকে পৌষ দেখল না, যদিও তবু স্কুলের দিকে এগিয়ে এলো। 4 তলায় উঠতে উঠতে ওর মেজাজ খারাপ হলো। বিড়বিড় করে বলল, মরার ভোট দিতে আসছি, শালা এমনিতেই পায় ব্যথা, কোন দুঃখে যে এলাম। আপা, আমার কাঁধে ভর দিবে? চৈত্র প্রশ্নটা করতে করতে এগিয়ে এলো। পৌষ মুখ ঝামটা দিয়ে বলল, সর সামনে থেকে। তোরা জোর না করলে আসতাম আমি। একে তো কুত্তা মরা গরম, তার উপর আবার আবার কার্ডে কাজ হচ্ছে না। জ্যৈষ্ঠ মাথাটা নামিয়ে রাখলো। পৌষ খিটমিট মেজাজে। জ্যৈষ্ঠ জানে পৌষ কেন চৈত্রের কাঁধে ভর দিল না। মাঝে আপাকে প্রায় সময় নোংরা কথা বলে, তা জ্যৈষ্ঠ জানে। নিজের মাকে কিছু বলতেও পারে না, আবার আপাকে ছাড়তেও পারে না। পৌষ আপাটা তাদের কাছে এক জাদুর মতো, যার কাছে যখনই যাবে সে তোমার মনটা হুট করেই ভালো করে দেবে। 4 তলায় উঠে পরিচিত অনেকের সাথে দেখা হলো ওদের। এদের মধ্যেও পৌষের স্কুলের পরিচিত অনেকে। তারা ভোট দিয়েছে। পৌষ এবার মুখ ভেঙচি দিল। সবাই দিল, তাহলে পৌষ কেন বাদ যাবে? সেও দিবে ভোট। তখনই ভেতর থেকে হেমন্তের ডাক। এজেন্টদের মধ্যে বর্ষা ফর্সা দেখতে লোকটা পাশের মহিলাকে বলল, সিরিয়ালটা দেখেন তো আপা। বলে পৌষের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাকে ভোট দেবেন? আপনাকে কেন বলবো? বলুন শুনি। জনগণকে যে এই কথা জিজ্ঞেস করতে হয় না, তা কেউ বলেনি আপনাকে? আপনার জন্য শুধু কষ্ট করে খুঁজছেন উনি, কখনো খুঁজে না কেউ। সেটা একান্তই আপনাদের বিষয়। পৌষ আর কিছু বলার আগে হেমন্ত ওর হাত চেপে ধরে। পাশের মহিলাও জানালো, হচ্ছে না। ফর্সা লোকটা এবারে বলল, 2 তলায় একটা বার চেষ্টা। পাগলে দৌড়ালেও এই ভোট আমি দিব না, মরার ভোট। পৌষ ফুসতে ফুসতে বেরিয়ে আসছে। দেখে 2 ভাইও তাড়াতাড়ি ছুটলো আপার পেছনে। জ্যৈষ্ঠ জিজ্ঞেস করে, আপা, হয়নি? হবে। সাদা বান্দর বসা এজেন্ট। ভোট দিব কই? ওর লাল। চৈত্র হেসে ফেললো। পেছন থেকে হেমন্তের ধমক খেয়ে 3 জনই চুপচাপ বেরিয়ে এলো। মাঠে নামতেই পৌষ দেখলো আদিত্যকে। এদিক ওদিক শুধু ঘুরছেও। পৌষ চিরবির করে বলল, পাক্কা কামলা দেখাচ্ছে কি? আদিত্য দূর থেকে বোধহয় দেখেছে পৌষকে। ও এগিয়ে আসছে এদিকেই, মুখটা হাসি হাসি। পৌষ কপাল কুঁচকে তাকালো। এখন বিলাই বিলাই ডাকবে এই ছেলে। হলো তাই। আদিত্য হাঁপিয়ে ওঠা গলায় বলতে লাগলো, পুষি, ভোট দিয়েছ? আমি ওখান থেকে হঠাৎ দেখলাম তোমাকে। আম্মু আছে ওখানে, এসো দেখা করে যাও। কাজ না। আদিত্য একটু থমকালো। আসলে তো কি কাজ? পৌষ প্রশ্নটা করে এগিয়ে গেল আদিত্যের মায়ের দিকে। আদিত্য পেছন থেকে বলে উঠল, আম্মু, আমার ফ্রেন্ড। মীরা বসা ছিল কিছু মহিলার সাথে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্ত্রী তারা। হাসি মুখে উত্তর দিয়ে মীরা বলল, ভোট হয়েছে আন্টি, আমার এনআইডি তোলা হয়নি। কথা আর তেমন আগালো না। তোরা কেসে বলল, গাড়ি এসেছে, বাড়ি চলে যাও।
পোষ ওখান থেকে সরে আসে। তার এখানে কাজ নেই আপাতত। ওরা মাঠ পেরিয়ে যখন রাস্তায় এলো ঠিক তখনই ক্লাবের সিঁড়ি দিয়ে নামতে দেখলো পোষ একজনকে। থমকে দাঁড়ালো ঠিক সেদিনের মতো। কালো ট্রাউজার আর পেচ রঙের টি শার্ট, চোখে সানগ্লাস, চাপ দাড়ি, মুখে কপালে দুটো ভাঁজ ফেলে এক সুপুরুষ বেরিয়ে আসছে, যার পেছনে রয়েছে একদল যুবক। পাশে তুহিনকে পোষ দেখেছে বোধহয় একবার। তাদের বাড়ির পেছনের কলোনিতে কলির পরিবারের খোঁজ নিতে প্রায়ই আসে সে। কিন্তু পোষ তো থমকালো ওই পুরুষটার দিকে তাকিয়ে। চোখ দুটো তার মনের দুয়ারে কম্পন সৃষ্টি করে। পোষ ঢুক গিলে বিড়বিড় করে, শুধু বলে ওঠে, প্রেম বনে জ্যোৎস্না উঠেছে, তারার মায়া হাটে বিকেছে। বুক চিরে তার হৃদয় হতে সম্রাটের জন্য বাক্য দুটো বেরিয়ে এলো। তৌসিফ তালুকদারের সেই চোখ পোষকে বারবার হটিয়ে দিচ্ছে। কোনোদিন কি একটা বার তার সম্রাটকে পাওয়া হবে, যে মানুষটা পোষের কিশোরী হৃদয়ে ঝড় তুলেছিল, যার ঝাঁকড়া চলে আঙুল বোলানোর শখ পোষের, তা কি আদৌ পূরণ হবে? পোষ তাকিয়ে দেখলো একবার। সম্রাটের সাথে শুধু চোখের মিল তৌসিফের। তার চুল ঝাঁকড়া না, নাই মান্নার মতো মুখের আদল যেমনটা সম্রাটের। পোষ নিজের উপর অবাক হলো। ও বেশ খানিকটা সময় ধরেই তৌসিফকে দেখছে। দৃষ্টি তাড়াতাড়ি নামিয়ে নিজের দুই গালে সামান্য থাপ্পড় দিল। বলে উঠল, তওবা তওবা না। শুনশান রাত। আকাশে আজ 4%-এর 1% চাঁদের অস্তিত্ব দেখা যাচ্ছে। বাতাস বইছে ফুরফুর করে। নিস্তব্ধতায় মোড়া চারপাশ। সারাটা দিন এত হই হুল্লোড়, অথচ এখন কেউ ঘর থেকেও বের হচ্ছে না। আজ বাজার বন্ধ হয়েছে দুপুরে। মূলত সব দোকান খুলেনি। স্কুলের চারপাশে পুরো এলাকার সকল দোকান বন্ধ। একটা রিক্সা অব্দি নেই। কে জিতলো কে হারলো বোঝার কায়দা নেই। জেতার খবর মূলত বোমার শব্দে বোঝা যায়। কোনো প্রকার আতশবাজি তো দূর, একটা ঢোলের বাড়িও নেই। না আছে জয়ীর মিছিল। টিভিতেও কোনো খবর নেই। আজ যেন পুরো এলাকা জুড়ে শোকের ছায়া। মারামারি হওয়ার সম্ভাবনা আছে বলেই হয়তো সকলে যার যার বাড়িতে অবস্থান করছে। কৌতূহলের বশবর্তী হয়েও কেউ বাইরে যাচ্ছে না। কিছু ঘর তালুকদার বাড়ির পেছনে শুকাতে দেওয়া হয়েছিল 3 দিন আগে। আজ সারাদিন রোদ থাকায় সেগুলো শুকিয়েছে। শুকনো ঘর মারিয়ে চলছে তাহমিনা। তার হাতে একটা প্লেট, যা প্লাস্টিকের জালি দিয়ে ঢাকা, আরেক হাতে হারিকেন। টর্চের আলো সবাই সহ্য করতে পারে না, বিশেষ করে অমন মানুষ যারা বছরের পর বছর অন্ধকারে আটকে থাকে বা নিজেকে আটকে রাখে। হারিকেনের আলো ততটাই নরম ঠিক যতটা দুঃখ টর্চের আলো। এই নরম আলো চোখে বিধে কম। তাহমিনা অবশ্য হাঁটার ব্যাগ কমায় না। তার চাল চলন সবটাই আভিজাত্যপূর্ণ। এই যে সাদা সেলোয়ার কামিজ পরনে, অথচ তাকে দেখাচ্ছে ঠিক এক জমিদার কন্যার ন্যায়। চোখে মুখে মলিনতা নেই, আবার সাজসজ্জাও নেই। সে পেছনের পুকুর পাড়ে দাঁড়ালো কিছুক্ষণ, অতপর একটু একটু করে নিচে নামলো। হাতের প্লেটটা নিচে রেখে হারিকেন তুলে কালো কুচকুচে পানির দিকে নজর দিল। মাগরগুলো অভুক্ত। আজ মুরগির চামড়া এনেছে তাহমিনা। হারিকেন ধরা হাতেই একটা নীল পলিথিন খুলে একে একে যখন চামড়াগুলো ছুড়ল, তখনই ভেসে উঠল কালো তালতালে মসৃণ মাছগুলো। তারা কিলবিল করে খাচ্ছে। তাহমিনা তাকিয়ে দেখলো সেই দৃশ্য। মুহূর্তে শেষ হলো খাবার, কিন্তু মাছগুলোর পেট ভরেনি। তাহমিনা জানে ওদের পেট ভরবার জন্য যথেষ্ট সে আনেনি। অদ্ভুত দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে তাহমিনা বলে উঠল, পেট সামান্য খালি রাখ তোরা, অতি শীঘ্রই পছন্দের গোস্ত পাবি। শিকার শুধু একবার হাতে আসুক, গোটা দেহ না হয়, কিছু অংশ তোদের হক রয়েছে। আমি তাহমিনা তালুকদার কারো হক নষ্ট করি না, না হক নষ্টকারীদের পছন্দ করি। প্লেট হাতে তাহমিনা ঘাট থেকে উঠে এগিয়ে যায় বাগান বাড়ির দিকে। এখানে কোনো দরজা নেই। সম্রাট নিজের বাগান বাড়িটা বানিয়েছিল খুব শখ করে। তাহমিনা গর্ব করে নিজের ভাইয়ের উপর। তার মতো চতুর মস্তিষ্কের মানুষ হাতে গোনা কয়েকজন। তাহমিনা আরও কিছু দূর এগিয়ে এলো। সম্মুখে বিশাল এক দেয়াল। তাহমিনা হাতালো সেটাকে। কিছুক্ষণ হাতড়ালো ও মসৃণ দেয়ালটায় এক কোণা একটু রুক্ষ, সামান্য কাঁপছে। তাহমিনা চাপ দিল সেখানটায়। টিকের মতো ছোট্ট একটা শব্দ এই নিস্তব্ধ রাতটায় অবশ্য ভয়ঙ্কর শোনালো। দেয়ালের একটা প্যানেল ধীরে ধীরে সরে গেল। সামনে ঘুটঘুটে অন্ধকার। তাহমিনা সামান্যতম ভয়ও পেল না। বেশ পুরাতন ঐতিহ্যবাহী এই প্যানেল ডোর, সামনেই ডকটেল সিঁড়ি। তাহমিনার পা সামান্য কাঁপল না। ও এগিয়ে এলো ভিতরে। অন্ধকার ধীরে ধীরে কমে। একটা লিভার টেনে ও দরজা বন্ধ করে। এই দরজায় হিঞ্জ নেই কোনো।
বিশাল বড় এক ড্রয়িং রুম পেরিয়ে এই বাগান বাড়ির সবচাইতে বড় কক্ষের সামনে এসে থমকে দাঁড়ালো তাহমিনা। সোনালি আর কালোর মিশেলে আলিশান প্রাসাদের মতো এক দরজা, যার পুরোটা খচিত হাতে কাজ। তাহমিনা তাতে হাত বুলালো, অতঃপর এগিয়ে গেল পাশের কামরায়। হারিকেন মেঝেতে রেখে প্লেট নিয়ে ফ্লোরে বসেও। এখানে খালি গায়ে শুধু ধূসর রঙের প্যান্ট পরিহিত এক পুরুষ ঘুমাচ্ছে। দেহটা উল্টে ঘুমাচ্ছে সে। তার চুলে হাত বুলিয়ে তাহমিনা ডেকে ওঠে, ভাইজান। তালুকদার বাড়িতে আজ রাতটা ভালো কোনো পয়গা মানল না। 3 তলার ফ্ল্যাট থেকে প্রচুর চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তোরাকের কানে গিয়েছে বিষয়টা, যাওয়াটা স্বাভাবিক। মুখোমুখি ফ্ল্যাটে দুজনের, দোতলায় থাকে তৌসিফ। বন্ধ ফ্ল্যাটে হয়তো এই চিৎকার শোনা যায়নি। মীরার সাথে পলকের এক অদৃশ্য যুদ্ধ চলে। কার থেকে তার স্বর্ণ কতটা বেশি, কে কতটা বেশি রূপসী, তা নিয়ে নীরব এক যুদ্ধ। অথচ সম্পর্কে তারা বাড়ির বড় এবং ছোট বউ। মীরা ধীরে ধীরে তুরাগের বুকে হাত দিয়ে বলল, ওপাশে একবার দেখা দরকার না? তুহিন কি করছে এত চেঁচামেচি আজ? কোনো দরকার নেই। চেঁচামেচি দিয়ে কি হবে বলো? একদিন গলাটা একটু জোরে চাপ দিলে সকল ঝামেলা মিটে যেত। তুহিন যত যাই হোক বউ ভালোবাসে, এই সামান্য কাজটুকু সে করতে পারবে না। মীরা আর কথা বলল না। দরজায় ঠাক ঠাক শব্দ হতে গম্ভীর কণ্ঠে ডাকলো তুরাগ। কি? তুরাগ এক লাফে উঠে এলো। তার মেয়ে এসেছে। 10ম শ্রেণীর ছাত্র সে। নিশ্চিত এই চেঁচামেচিতে ঘুম ভেঙেছে তার। দরজা খুলতে তুরাগের গলা শুকিয়ে এলো। ওর সামনে ঠকঠক করে কাঁপছে অদিতি। তুরাগকে দেখে ঝাপটে ধরেও। মীরাও বিছানা ছেড়ে উঠে আসে। তুরাগ মেয়েকে পাজা কোলে তুলে খাটে আনলো। মাথাটা তখনও বুকে চেপে ধরা। পাশ থেকে পানি নিয়ে মীরা খাওয়ালো মেয়েকে। তুরাগ যথেষ্ট শান্তভাবে ডাকলো, ওদি, মা আমার। আব্বুকে বলো কি হয়েছে। পাপা আমি ভয় পেয়েছি। রুমে অদ্ভুত শব্দ হচ্ছিল পাপা। মাম্মা মাম্মা, কেউ ছিল না আমার রুমে। মীরা তাকালো তুরাগের দিকে। তুরাগ মেয়েকে নিজের মুখোমুখি করলো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার ছোট চাচু কথা বলছে জোরে জোরে। ঘুমের ঘরে শুনছো তাই এমন লাগছে। ছোট চাচু কি হয়েছে? মীরা থামালো মেয়েকে, ছোট করে বলল, ওদি ঘুমাবে মা, এসো আম্মু দিয়ে আসি। এখানেই থাকুক। বাবার কথা পছন্দ হলো অদিতির। ওর সত্যি ভয় লাগছিল। প্রায় সময়ই এই ভয়টা পায়ও। তুরাগ একবার মেয়ের ঘরটা দেখে এলো। জানালা খোলা। বরাবর দৃষ্টি দিতেই ঘাট বার দেখা গেল। মিনিট খানিকটা সে তাকে রইল সেখানে। অদ্ভুত শীতলতা তাকে ঘিরে ধরল। তৃষ্ণার্থ এই ঘাটের কাজটায় পড়েছিল এক নারী, যার গালে পিঠে ছিল বড় বড় লাল লাল ছাপ। অতি প্রিয় নারীটির মৃতদেহটাকে ধরতেও তার প্রিয় পুরুষ ভয় পেয়েছিল সেদিন। পুরো এলাকার মানুষ জড়ো হয়েছিল রহস্যময় সেই মৃত্যু দেখতে। কাঁধে হাতের স্পর্শ পেতেই তুরাগ চমকালো। আদিত্যকে দেখে একটু দ্রুত হাতে জানালা বন্ধ করে জিজ্ঞেস করলো, ঘুমাওনি এখনো? ওদি চিৎকার করে উঠল। ছোট চাচুও চিৎকার করছে। যাওয়া উচিত না, ছোট চাচি একা। তুরাগ কণ্ঠস্বর গম্ভীর করে, ছোট করে জানায়, তাদের নিজস্ব ব্যাপার, আমাদের না ডাকলেও চলবে। বাবার উপরে কথা বলতে পারল না আদিত্য। তুরাগ তাকে ঘুমাতে বলে চলে গেল। আদিত্য নিজের রুমে এসে ঘুমাতে পারছে না। ওপাশে আজ বেশি ঝামেলা হয়েছে। গাছের বিশাল শোকেসটা বিকট শব্দ করে উল্টে পড়ল। তুহিনের রাগ তাতেও দমন হল না। পলক ভয়ে চিৎকার করে ওঠে। কাজের লোকজন সবাই চুপ করে আছে। কলি নিজের ঘরে চুপচাপ বসে আছে। আজ বোধহয় তুহিন একটু অতিরিক্ত নেশা করেছে। তার আচরণে উগ্র। এই উগ্রতা পলকের জন্য হুমকির বার্তা। পলক তা জানে। বিশাল কাচের জিনিসগুলো ছড়িয়ে ছিটে পড়ল। পলক ধীরে ধীরে এক কোণায় চলে এলো। তুহিন এদিক ওদিক তাকিয়ে পলককে খুঁজল। না পেয়ে ডেকে উঠে সে, পলক পলক। চোখে টলমলে পানি। ভয়ে বুকটা হাঁপড়ে নেয় ওঠানামা করছে, তবু পলক বেরিয়ে আসে। তুহিন ওর বাহু ধরে হ্যাচকা টান দিতেই মুখ থুবড়ে তুহিনের বুকে পড়ল। এই অবস্থায় শক্ত করে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে পলক বলল, থেমে যাও, আমাকে মাফ করে দাও তুহিন, আমাকে মাফ করে দাও।
তুহিনের উগ্রবাদী মস্তিষ্ক তখন পলকের কথা শুনে না, মৃদু ধাক্কা দিয়ে সরায় সে পলককে। এতটা বিকৃত মস্তিষ্ক অথচ পলককে জুড়ে ধাক্কাটা পর্যন্ত দিল না সে। কিন্তু ফ্লোরে একটু আগে ছুঁড়ে ফেলা কাচের বোতলের পানিতে পিছলে পড়ল পলক। থুতনিটা গিয়ে লাগলো কাচের টেবিলে। মাথা কাত করে হলদে আলোয় তা দেখল তুহিন। দেখে কিছুটা শান্ত হয় ও। টলমলে পায়ে এগিয়ে আসতে নেয় সে, কিন্তু এবারে ভয় পায় পলক। মুখ দিয়ে লাল তরল গড়াচ্ছে তখন। পলক উঠেই দৌড়ে গেল মূল দরজার কাছে। পেছন থেকে তুহিনের কণ্ঠ শোনা গেল, পলক, পলক বাইরে যাবে না। পলক শুনল না। ওদের দরজাটায় অনেক লক। শেষ লকটা খুলতে খুলতে তুহিনের হাতে ধরা খেল পলক। আতঙ্কিত চোখে পেছনে তাকাতেই তুহিন ওর মুখ ধরল। অদ্ভুতভাবে তাকে প্রশ্ন করল, মুখে এত রক্ত এলো কিভাবে? কোথায় গিয়েছিলে পলক? পলক কেঁদে ফেলল। তুহিন উত্তর না পেয়ে ওকে চেপে ধরল। ওর মাথায় আগুন জ্বলল তখন। চিৎকার করে বলল, কার কাছে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? কে দিয়ে গেল বাসায় তোমাকে? পেছনে হাত দিয়ে দরজাটা খুলে ফেলল পলক। নিজের গলার সবটুকু শব্দ একত্র করে ডেকে উঠল, বড় ভাইয়া, বড় ভাইয়া। কান্নারত নারী কণ্ঠের ডাক পাশের ফ্ল্যাটে জাগ্রত 3 জন মানুষই শুনল। তুরাগের কঠিন হৃদয় মোটেও গলল না। মীরা একটু ছটফট করে উঠল তখন। আদিত্য নিজের ঘরে আর টিকতে পারল না। ফোনটা তুলে তাড়াতাড়ি কল দিল তৌসিফকে। সারাদিনের ক্লান্তিতে তৌসিফ আজ একটা টেজোডোন খেয়ে ঘুমিয়েছে। ওষুধটা নিয়মিত অবশ্য খায় না তৌসিফ, তবে আজ তার ঘুম প্রয়োজন তাই একটা খেয়েছে। এটা মূলত মস্তিষ্কে সেরোটোনিন নামক রাসায়নিকের মাত্রা বাড়ায়, যার ফলে মুড উন্নত হয় ও ঘুম সহজ হয়। তৌসিফের ঘুমগুলো আজকাল সহজে হয় না। ফোনটা মাথার কাছে থাকায় ভাইব্রেট হতেই ঘুমের মধ্যে কপাল কুচকালো তৌসিফ। আশেপাশে হাতড়ে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে আদিত্য হড়বড়িয়ে বলে উঠল, ছোট চাচু অনেক চেঁচামেচি করছে, ছোট চাচি কাঁদছে, আব্বুকেও ডাকছে, তুমি একটু এসো না। ফোনের আলোটুকুনও সহ্য হচ্ছে না তৌসিফের। কাঁচা ঘুম ভেঙেছে। কপালে চেপে উঠে বসে খালি গায়ে বেরিয়ে আসেও। ততক্ষণে তুহিনের হাত ছাড়িয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে নামতে পলকের কণ্ঠে একটাই ডাক শোনা গেল, মেজো ভাইয়া। তৌসিফ নিজের ফ্ল্যাটের দরজা খুলে উপরে ওঠার আগে ঝড়ের ব্যাগে পলকে সে আছড়ে পড়ে ওর বাহুতে। ঠিক তার পেছনেই তুহিন আগুন চক্ষু নিয়ে তাকিয়ে আছে পলকের দিকে। নিজের বাহুতে ভেজা অনুভূতি হতেই তৌসিফ তাকালো। পলকের মুখ থেকে রক্ত বের হচ্ছে। তুহিন মেঝো ভাইকে দেখে সোজা হয়ে দাঁড়াতে চাইল, পারল না। রেলিং ধরে কোনো মতে দাঁড়িয়ে বলল, মেজো ভাই তুমি যাও, আমার চলে যাচ্ছি। ভেতরে আয়। সকালে আসবো নে। এখনই আয়। পলক ওর বাম হাতে তখনও। মেয়েটা ওর শক্ত বাহুটায় কপাল ঠেকে আছে। তৌসিফ ছাড়ল না, ভেতরে নিল। তুহিনও ভেতরে ঢুকে সোফায় বসতেই তৌসিফ একজন বুয়াকে ডেকে পানি আর কাপড় আনালো। বুয়া দিয়ে দাঁড়িয়েছিল। তৌসিফ পুনরায় বলল, তেঁতুল থাকলে গুলিয়ে নিয়ে এসো, না হয় লেবু চিপড়ে আনো, পানি মেশাবে না। বুয়া চলে গেল। পানিতে কাপড় ভিজে পলকের মাথা নিজের বাহু থেকে তুলে একটু একটু করে মুখ মুছে দিল তৌসিফ। পলক তখনও কাঁদছে, কিন্তু শব্দহীনভাবে। তৌসিফ ওর দিকে ততটা খেয়াল করছে না। বুয়া লেবু এনেছে, হয়তো বাসায় তেঁতুল নেই, না থাকাটা স্বাভাবিক। তৌসিফ তো তেঁতুল খায় না। বুয়ার দিকে না তাকিয়ে বলল, ছোটকে দাও। তুহিন মোটেও চাইছিল না তার নেশা কাটুক, তবু হাতে নিল। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, এক ঢোকে গিলে নে। তুহিন এক ঢুকে গিলল। 2 মিনিটের ব্যবধানে তৌসিফ বলল, বেসিনে যা, ঘর তলাবি না, তোকে দিয়ে চাটাবো তাহলে। তুহিন বাথরুমে দৌড়ে গেল। আজ একটু বেশি বমি হচ্ছে ওর। পলক মাথাটা নিচু করে ফুপিয়ে কাঁদছে। নিজে উঠে গেল তুহিনের কাছে। তুহিন হাঁপাচ্ছে। পলক ওর পিঠে হাত বোলাচ্ছে, মুখে পানি দিয়ে ধুয়ে মুছে দিচ্ছে। তুহিন ক্লান্ত গলায় বলে, মাথায় একটু পানি দাও পলক, মাথায় ফেটে যাচ্ছে। পলক দেখলেও বাইরে বুয়া দাঁড়িয়ে। ও নিজে বেসিনে পানি ঢেলে ধুয়ে দিল। তুহিনের মাথায় পানি ঢাললো কিছুক্ষণ। ওর কাঁধে তুহিন মাথা রাখলো। শরীর ছেড়ে দিয়েছে কিছুটা। তৌসিফ বুয়াকে বলল, ওরা চলে গেলে দরজা আটকে দিও। বুয়া মাথা নাড়ে। তৌসিফ বাহুতে লেগে থাকা রক্ত ধুয়ে বিছানায় উল্টে পড়ল। তার ঘুম প্রয়োজন। সকাল সকাল বাড়িতে হাজির হয়েছে লেদার মা, পৌষের প্রয়াত দাদির বান্ধবী তিনি। নাম সাক্ষী খালা। সকলের কাছে এই নামই তার পরিচিতি।
পৌষ সহ হেমন্তের যে দাদি হয় তাতেও কেউ সাক্ষী খালা বাদে অন্য নামে ডাকে না, এক চোখেও তিনি দেখেন না। জায়গায় জায়গায় শাক টুকিয়ে পৌষদের দিয়ে যাবে, এটা তার ছোটবেলার অভ্যাস। পৌষের দাদি এই এলাকার বউ হলেও সাক্ষী খালা এই এলাকার মেয়ে, বয়স এক থাকায় বান্ধবী সম্পর্কটা হয়েছিল তাদের। তার এইসব শাক এবারের কেউই ততটা পছন্দ করে না। পৌষ প্রায় মেজাজ খারাপ করে, না জানি কোন গাড়া গপ্পর থেকে তুলে আনে খালা। একে তো চোখে দেখে না, তার উপর আবার শাক তুলে। বড় চাচি তাকে বসিয়ে চা দিলেন। খেতে খেতে থরথরে সাক্ষী খালা শাক বের করে বললেন, কলমে আনছি বউ, শুকিয়ে নিয়ে রাইন্দো। বড় চাচি হ্যাঁ বোধক মাথা নাড়তেই পেছন থেকে পৌষ খেকে বলল, না জানি কোন কুত্তা বিলাই হিসু করেছি, এগুলো তুমি এনেছো খালা? আরে টাটকা জিনিস খাওয়াইয়া মরলে বুঝবি। পৌষ মুখ ভেঙচে কেটে বাইরে এলো। তখনই শুনল কোলে এসেছিল গতকাল, তাকে তুহিন তালুকদার পিস্তল ঠেকে নিয়ে গেছে। এই কথা শোনা মাত্রই পৌষ ভীষণ চমকালো। কোলে মেয়েটা ততটা সুবিধাজনক না, পৌষ প্রায় দেখেছে ওকে। ছোট আরেকটা বোন আছে, সৎ বোনটাকে ততটা আদর করে না। এই কথা শুনে পৌষ ভেতরে চলে এলো। আদিত্যকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে কে জিতলো, হুমার নাকি বিপক্ষের কেউ। রাত কেটে সকাল হলো, অথচ এখনো কেউ জানলই না। পৌষ যখন দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকছিল তখনই দেখেছে দুজন মহিলা ভেতরে আসছে। এরা এই এলাকার মেয়ে, ঘর জামাই নিয়ে বাবা বাড়িতেই থাকে। সাক্ষী খালা তার মৃত ছেলের জন্য সব সময়ের মতোই গুনগুন করে বড় চাচির কাছে। ওই দুজন মহিলা এই বাড়িতে আসার কথা না, হেমন্ত সহ বড় চাচা তখন বাড়িতে। পৌষ ঘরে ঢুকে গেল, আদিত্যকে ফোন দিল, রিং হলেও রিসিভ হচ্ছে না। পৌষ বিরক্ত হলো, ফোন ঢিল মেরে বিছানায় ছুটতে পিহা দৌড়ে এলো। পেছনে ইনিমিনি টলমলে পায়ে আসছে, তার পেছনে চৈত্র আর জ্যৈষ্ঠ। পৌষ কপাল কুচকে বলল, কি রে, পাক বাহিনী এখানে কি? পিহা ঢুক গিল। চৈত্র বলে উঠল, আপা আপা তোমার বিয়ের প্রস্তাব এসেছে। পৌষের চোখ দুটো চকচক করে উঠল। দেখতে আসলেই টাকা পাবে ও, অতঃপর ছাদে পার্টি। হাতের তালু চুলকে বলল, পার্টি হবে গাইস, গেট রেডি। কিন্তু মগাটাকে? তালুকদার বাড়ির। এগুলো সব বইরা খাটাস, তার মধ্যে সবগুলো বিয়াইতা। আমার জন্য কোনটা মুরগি হইল? শাহারিয়ার তালুকদার। সব কয়টা ব্রাশ কর, আজ গ্রিল খাবো নান দিয়ে। স্থান হলো ছাদ, সময় রাত 12টা। পৌষের কথা শুনে সবগুলো বেশ উৎসাহী হলো, কিন্তু মন থেকে ততটা খুশি না তারা। পৌষ ওদের চোখ মুখ দেখেই বুঝলো কিছু। নিজের কান চুলকে শুধালো, আরে আরে, পাক বাহিনীর মুখ এমন ইন্দুরের মতো চুই চুই দেখাচ্ছে কেন? হ্যাঁ, মুরগি আসবে, আন্ডা দেবে, কাহিনী খতম। আমি কি যাচ্ছি নাকি? এইবারে যেন নিশ্চিত হলো সবাই। ইনি মিনি পৌষের কোলে ছাপ দিল। ডাল সামলাতে না পেরে ধাপ করে খাটে পড়ল পৌষ, তার উপর লাফিয়ে পড়ল পিহা। দুই পাশে চৈত্র আর জ্যৈষ্ঠ। তাদের আপা যখন খুশি থাকে তখন কিভাবে যেন তারাও খুশি হয়ে যায়। আপার হাসিতে একটা জাদু আছে, যা কান্নারত মানুষকেও হাসি মারবে। পৌষ খ্যাকালো, কিরা চামচিকার দল, ব্যথা পাই না আমি? হ্যাঁ, আমার উপর লাফ দিস কেন তোরা? আমি কি তোষক? পৌষের প্রশ্নের উত্তর ইনি মিনি ওর বুকে থেকে উত্তর দিল, তুমি তো আপা আপা। পৌষ তেসরা দৃষ্টি ফেলে দেখলো ওদের। চৈত্রের দিকে তাকিয়ে বলল, তোর মাকে আজ ঘুমের ঔষধ খাওয়াবি। রাতে ছাদে দেখলেই বেটির মাথা গরম, এরপর আমার নামে বদনাম তোলে। ইস, একটা বার যদি বদনাম তুলে আমাকে সম্রাটের বউ করে দিত রে জ্যৈষ্ঠ মাস, দেখতি তুই তোর মাকে ঠেসে দুটো চুম্মা দিতাম। পৌষের প্রথম কথায় দুই ভাই সহ পিহা যথেষ্ট কষ্ট পায়। সেতু চাচি যে কেন এমন করে তা বোঝে না ওরা। তার আচার আচরণ পৌষ আপার প্রতি সবসময় কঠিন। বড় চাচি তো তাও কিছুটা মানে, কিন্তু সেজু চাচির যেন চোখের কাটা পৌষ। মন খারাপ ভাব ওদের রইল না অবশ্য। পৌষের শেষের কথায় হা হাসির সরব পড়ল ছোট্ট এই কামড়া জুড়ে। দ্রুত কদম ফেলে কারোর আগমনের শব্দে একসাথে 3 জোড়া চোখ দরজায় তাকালো। সবার চোখে সামান্য ক্ষুদ্রাতির ক্ষুদ্র আতঙ্ক। খাটের উপর শুয়ে বসে তখনও সবগুলো হেমন্তের আগমন মূলত কেমন হয় তার উত্তরে পৌষ কবিতা বানায়। কৃষকের মুখের হাসি তুমি। এত সুন্দর একটা কবিতা পৌষ বানালো যে 10টা হাত তালি দিল। তাদের চোখে মুখের আতঙ্কের ম্যাগ সরে গিয়ে ভর করলো সোনালি আভা।
কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা হেমন্তের চোখের পরিবর্তন হলো না, বাজ খায় গলায় সে ধমকালো। থাপ্পড় তো আমার হাতে খাস নাই চন্দ্র। যেদিন খাবি সেদিন বুঝবি আমি কে। 5 ভাই বোন ভয়ে ফিটে গেল, অথচ পৌষের মুখটা হাসি হাসি, হাসি মুখেই তাকিয়ে আছে ভাইয়ের দিকে। হেমন্তের রাগ তরতরে বাড়ে, 2 পা এগিয়ে সে দাঁত খামটি মেরে সমস্বরে চিৎকার করে উঠল প্রায়। চোখ নামা বলছি, বেয়াদব হয়েছিস। খাইয়ে পরিয়ে বেয়াদব বানালাম তোকে। এই তুই বুঝিস না কিছু, বুঝিস না? এই যে হেমন্ত এতটা রাগ করছে, তাতে কিন্তু মোটেই পৌষের ভেতরে কোনোরূপ খারাপ লাগা কাজ করছে না। ও তাকিয়ে আছে ওর ভাইয়ের পানে। ভাই রাগ করছে কিন্তু কেন? পৌষটা জানতে মুখ খুলে জিজ্ঞেস করলো ছোট্ট করে। কি বুঝবো? রাগে খুবই হাত উঠে গেল হেমন্তের। 5টা দেহ যখন একটা দেহকে বাঁচাতে মরিয়া হয়ে তাকে পেঁচিয়ে ধরল, যখন সে একটা দেহের সুরক্ষায় 5টা দেহ ঢাল হিসেবে রইল, তখন হেমন্তের তোলা হাতটা নিমিষেই নেমে গেল। পৌষ বাদে বাকি 5 জনই এখানে আতঙ্কিত। ভয়ে ইনিমিনি পৌষের বুকে মুখ লুকিয়ে আছে। তাদের ছোটবেলা থেকেই এটা অভ্যাস। চাচাতো বোন অথচ বোনের বুকটায় তারা ঘুমায়, মন চাইলে বমি করে। এই বুকে মায়ের বকা খেয়ে ভীষণ মন খারাপ নিয়ে নিজেদের লুকিয়ে রাখে। মায়ের পর বোন মায়ের রূপ ধারণ করে, কথাটা বোধহয় সত্য। না হয় সাপ নেউটে হয়েও কিভাবে যেন ওদের ভাই বোনগুলোর সম্পর্কটা শক্ত শেকলে বাঁধা। এত ঝড় ঝাপটা যায় কিন্তু ভিত নড়ে না। হেমন্ত অপলক দৃষ্টি ফেলে তাকিয়ে রইল পৌষের দিকে, ডান হাত বাড়িয়ে দিল বোনের মাথায়। পৌষের হাসি মুখটা তখন দুতে ছড়ালো, সেই আলোক ছটা গিয়ে বিঁধল হেমন্তের চোখে। ওদের মাঝে বসে বলল, তুই কিভাবে রাজি হলি পোষ? তোকে দেখতে আসতে চাইলো আর তুই হ্যাঁ বলে দিলি? আমাকে একবারও বলার প্রয়োজন বোধ করলি না? তুমি এত কেন ভাবছো হেমু ভাই? দেখতে এলে কি হবে? কি হবে? পৌষ যেন গা ঝাড়া দিয়ে উঠল, খাট থেকে নেমে অভিনয় করে বলল, এই ধরো চা নিয়ে যাব, তারা খাবে, আমি একটু শরম পাবো, ও সালাম দিব, তারপর হাঁটতে বললে হেঁটে দেখাবো, চুল দেখাবো, নাচতে বললে তাও সই। আফটার অল তারা আমাকেই তো দেখতে এসছে, একটু রবীন্দ্রসঙ্গীতও শোনাবো না যদি জানতে চায়, সুরাও তো পারি। আর কি, এই তো মেইন পার্ট কিন্তু এখনো মিসিং। এত সব আয়োজনের পরে তারা তো কিছু মিছু দিবেই, ওই আর কি। পৌষ তাকালো সবার মুখের দিকে, টান টান উত্তেজনা। তখন সেই উত্তেজনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যখন হেমন্ত হেসে ফেলল, তখন বাকিগুলো এবার বড় ভাইয়ের গায়ে পড়ে হাসতে লাগলো। হেমন্ত মাথা নাড়ল, নিজেকে সামলে আস্তে করে বলল, তুই কি শুধরবি না? একটু শুধরাবো না। দীর্ঘশ্বাস ফেলে হেমন্ত পৌষকে বসালো নিজের মুখোমুখি। পৌষ হাঁটু ভেঙে বসেছে, বাকি সবাই খাটে। হেমন্ত একটু ভেবে বলল, শাহরিয়ার তালুকদারের নাম শুনেছিস কখনো? পৌষ ঋণাত্মক সূচক মাথা নাড়ে। হেমন্তের মন চাইল নিজেকে নিজে জুতা পেটা করতে। পৌষটা মানুষ হলো না, আবার প্রশ্ন করলো, তাহলে হ্যাঁ বললি কেন? কাকে হ্যাঁ বললাম? পৌষ অবাক দৃষ্টি ফেলে তাকালো। হেমন্ত সন্দিহান গলায় বলল, সেজু চাচি তোকে বলতে এসেছিল, তুই নাকি হ্যাঁ বলেছিস। বলেছে দেখতে আসবে, আমি বললাম ঠিক আছে। হেমন্ত ক্ষুদ্র শ্বাস ছাড়লো। সেজু চাচি পৌষের ব্যাপারে ভালো কথা বলবে না সে জানে, কিন্তু এত ঝটপট এভাবে মিথ্যা বলবে তা জানতো না। আজ না হয় তাও জানা হলো। হেমন্ত বিরক্ত হওয়া কণ্ঠে বলল, না তাহলে দেখতে আসতে বললি কেন? টাকার জন্য। 6টা মানুষ এক উত্তর দিল। হেমন্ত ধমকালো, কেন আমি দেই না? আদিত্যকে ফোন দিলেই জানা যাবে কে শাহরিয়ার তালুকদার। ওদের বংশ বিরাট বড়, মনে হয় একসাথে 7টা করে বাচ্চা জন্মায়। 7টা বাচ্চা তো পুকুর দেয় আপা। চৈত্রকে বিশাল এক ধমক দিল হেমন্ত। পৌষ হাসতে হাসতে বলল, তাও আবার চৈত্র মাসেই দেয়। পোষ। হেমন্তের ধমকে পৌষ থামলো। হেমন্ত উঠতে উঠতে বলল, একটা বোথা করে বলল, সম্রাটের সাথে অদল বদল করে দিও হেমু ভাই। হেমন্ত চোখ গরম দেখিয়ে বেরিয়ে গেল। পৌষ ঠুট উল্টে তাকালো। এতটুকু জীবনে এক সম্রাট চাওয়া কি খুব বেশি কিছু? পৌষ গান গাইল, আমি চাইলাম যারে খুঁজে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। খাটে হেলান দিয়ে বসে আছে তুহিন, তার পাশেই এলোমেলো হয়ে ঘুমাচ্ছে পলক।
ঘাড় কাত করে একবার ওকে দেখে নিজের পকেটে হাতালো। সকাল সকাল মূলত নেশা তুহিন ধরে না, কিন্তু আজ মন চাইলো না অবশ্য, নেশা তাকে টানলো। একসময় এভাবেই পলক টানতো তাকে। পকেট থেকে দুটো কাগজের লম্বা স্টিপ বের করে তা খুলে যখনই টান দিবে তখনই ঝড়ের ব্যাগে তাতে খাবলা বসায় পলক। হাত থেকে পড়ে গেল সেটা। পলক দেখলো সাদা ফ্লোরে সাদা সাদা গুঁড়ো কিছু। তুহিন ধমকালো না, হাতের আরেকটা খুলতে লাগলো। খুব দক্ষ হাতে লাইন করছে সে সেগুলো। পলকের গা হিম হয়ে এলো, ঠোঁট কাঁপতে লাগলো। এটা কি করবে তুহিন? পলক এতটুকু অন্তত জানে, কিন্তু মন মানে না। অ্যালকোহল পান করতো, মাতলামি করতো, তা তো পলক মেনে নিয়েছে। তাহলে এসব কি? হাতেরটাও পলক ঝাড়া দিয়ে ফেলে দিল। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, কি করবেন আপনি? নাকের কাছে নিয়ে টান দেব। খুব স্বাভাবিক এবং সত্য একটা উত্তর। পলক এত অস্বাভাবিক হলো যেন। খেই হারিয়ে প্রশ্ন করলো, তাতে কি হবে? মাথার ব্রেনে গিয়ে লাগবে বুঝলে। ইউফোরিক নো না জান, তীব্র থেকেও তীব্র আনন্দ পাই তখন। আতঙ্কিত হয়ে পলক তুহিনের বাহু খামচে ধরল। লাল হওয়া চোখ নিয়ে প্রশ্ন করলো, আপনি এসব কেন খাচ্ছেন? কবে থেকে নিচ্ছেন? এটা কি ছিল তুহিন? কেন ছিল? কখন এটা জান? কি গ্লুকোজ খাচ্ছি না, এভাবে নাক দিয়ে টেনে ওটার ফর শিওর। পলকের প্যাট মুচড়ে উঠেছে, বমি পাচ্ছে। তা চেপে রেখে প্রশ্ন করে ও, আর কিসের নেশা করেন তুহিন? নারীবাদে সব। মানে? এই যেমন ধরো ডিএনটি, ক্রিস্টাল মিথ, কিটামাইন। কাল রাতে ক্রিস্টাল মেথ নিয়েছিলাম, তাই বেশি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম। তুহিনের এসব স্বাভাবিক কথাবার্তা নিতে পারল না পলক। দৌড়ে বাথরুমে গিয়ে হড় করে বমি করে দিল। তুহিন 1-2 পা করে এগিয়ে এলো। পলকের বমি থামছে না, এখন শুধু পানি আর লালা বের হচ্ছে। তুহিন ওকে ধরলো পেছন থেকে, নাভি বরাবর আঙুল দিয়ে চাপ দিতেই কিছুটা কমে এলো বমি। তবে গা ছেড়ে দিল পলক। বাজা কোলে করে ওকে খাটে আনলো তুহিন। মুখটা মুছে দিতে দিতে বলল, এভাবে তো অসুস্থ হয়ে যাবে জান। তাতে ক্ষতি কি? আমার মৃত্যু আপনার মুক্তি। ভুল। তাহলে সত্যি কোনটা? সত্যি তুমি, আমি, এই পৃথিবী। তাই বুঝি এসব নেশায় সত্যি লুকিয়ে মিথ্যায় বাঁচেন? তুহিন উত্তর করে না। পলক কথা বাড়ায় না। নীরবতায় কাটলো ঘন্টাখানেক সময়। তুহিন সেই নীরবতার চাদর তুলল। নেশা আমাকে নিজের গোলাম করে ফেলেছে পলক। এই গোলামি কিভাবে ছেড়ে দেয়? নেশা কে বলুন? আপনার মুক্তি চাই। মুক্তির বিনিময়ে যে তার আমার জান চাই। এমন জান যা 10 জনের জানকে আঘাত দেয়, সেই জান না থাকাই শ্রেয়। আজকাল তুমি অনেক কঠিন কথা বলো। তুমি এমন ছিলে না। আমি কে নিজের পরিচয় ভুলে গিয়েছি। তুহিন বলতে চাইলো, তুমি পলক চৌধুরী। কিন্তু বলা হলো না। মাঝে মধ্যে কিছু কথা না বলাই শ্রেয়। উঠে যেতে যেতে শুধু বলল, কলিকে আর মারবে না পলক। বেসার বোন বলে গালি দেন, অথচ কলির হয়ে সাপাই গাইছেন। স্বেচ্ছায় আর অনিচ্ছায় পার্থক্য প্রচুর। ভেবে নিন, কারোর অনিচ্ছা তার ক্ষতি করতে চায়, তাই তাকে বাঁচাতে প্রহার করেছি। তুমি করো দায় বয়ে বেড়ানোর দায়িত্ব নাওনি। দায় মুক্ত করুন, তাহলে আমাকে। সে সুযোগ নেই। বলেই তুহিন চলে গেল। পলক তাকে রইল নির্বাক দৃষ্টিতে। অপলক শুধু চেয়ে রইল। মুখে মুখে জানাজানি হলো উমার শেখদারই জয়ী হয়েছে। কোনরূপ সারা শব্দহীন এক নির্বাচনের ফলাফল, যা কেউ জানে না, কিন্তু সকলের ভেতরেই এক চাপা উত্তেজনা। বালিকা বিদ্যালয়ের কেন্দ্রবাদে অন্য কোনো কেন্দ্রে যে উমার যথাযথ ভোট পায়নি, তার সকলে আন্দাজে হোক বা চেলাপালাদের মুখে মুখে খবর রটতে সময় লাগেনি। জয়নাল ক্ষেপে আছে ভয়ঙ্করভাবে। তার সম্মুখে দাঁড়িয়ে সরব। ওই এলাকায় সরবের পরিবার গরু পালন করত এককালে। সরকার পরিবর্তন হওয়ায় বেশ পরে সরব যখন এদিক ওদিক নেতাদের পাড় চাটতে ব্যস্ত ছিল, তখনই তাকে জয়নাল সভাপতিত্ব দিয়ে দিল। বেগুনি রঙের বাড়িটা সকলের চোখ কাড়ে যেন। 1 বছরের ব্যবধানে বাড়িসহ দামি মোটর সাইকেল সরব করেছে। এখনও বিয়ে শাদী করেনি সে। বাড়িতে মা আর এক বোন। বোনও অবিবাহিত। বয়স তাদের যথেষ্ট হলেও বিয়ে হচ্ছে না। সরব যে কী কারণে আগ বাড়িয়ে বিয়ে করছে না তা কেউ জানে না অবশ্য। ভাইদের সাথে তার যোগাযোগ নেই।
অথচ একই গলিতে থাকে। নিজের আপন ভাইকে দল থেকে বের করেছে ও। এক ভাই প্রায় 10 বছরের বেশি জেল খেটেছে। সরবকে অবশ্য এত পদে দাঁড় করানো হতো না। তাকেও দাঁড় করানোর কারণ সম্রাট। সরবের বড় ভাইয়ের খুব খাতির ছিল সম্রাটের সাথে। সেই সুবাদেই জয়নাল সম্রাটের সম্মানে সরবকে রেখেছিল এলাকার কাছে। আচমকা বাম গালে কানসহ সজোরে এক চড় পড়ল সরবের গালে। এক পুরুষ হাতের চড়ে আরেক পুরুষ ঠায় দাঁড়িয়ে রইল। কান ভু ভু করলেও তার মাথাটা নিচু করা। এখানে নানান পরিচিত, এত পরিচিত মুখের সামনে এভাবে নেতার হাতে থাপ্পড় খাওয়াটা মুখের কথা না। সরবের মনে হলো ওর ইজ্জত ধরে বুঝি টান দিল জয়নাল। এদিকে আবার ভয় তাকানোর সাহসটুকু পাচ্ছে না ও। জয়নালের দ্বিতীয় চর গালে পড়ার পরপরই বাজখায় গলায় জয়নাল বলে উঠল, শুয়োরের বাচ্চা, যত টাকা চাস আমি শুধু ঢালি, ফলাফল তো দেখি না। এক পেটে আর কত ভরবি? গলা পর্যন্ত ডুবে আসিস টাকায়। দলের ছেলেপুলেদের খাওয়ালে আজ বাকি কেন্দ্র থেকে ভোট পেতাম। তোরা কি করলি এতগুলো বছর? ওইদিকে একা তৌসিফ তালুকদার সবাইকে টেক্কা দিয়ে উমায়েরকে জিতিয়ে দিয়েছে। সরবের মুখে কথা নেই। জয়নাল ওর বুকে ধাক্কা দিল দুটো। চিবিয়ে চিবিয়ে বলল, ভাগ এখান থেকে, নাকি কুত্তা ডেকে ধাওয়া করব। নেতা মানুষ, প্রতিমন্ত্রী সে। তাদের মুখের ভাষা অতি জঘন্য, সে হিসেবে যথেষ্ট ভালো ব্যবহার জয়নাল করল। সম্রাটের এলাকার লোক, চাইলেও এগুলোকে হাত পা ভেঙে টুন্ডা করা যায় না। নরম গদির সোফায় গায়ে এলে দিতে সামনের গদিতে বসা উমায়ের বলল, তৌসিফকে ডাকা দরকার আজ। জয়নালের মুখটা চিন্তিত। উমার তার সামনে কাচের গ্লাসে বিয়ার এগিয়ে দিয়ে বলল, চিন্তার কিছু নেই, ওদের খুঁটি নড়বড়ে খুঁটি নিয়ে তো দালান করতে পারবে না, তাই আমাদের সাহায্য করছে। জয়নাল বিয়ার দিয়ে গলা ভেজালো। চোখের চশমা খুলে সেন্টার টেবিলে রেখে গম্ভীর গলায় বলে, খুঁটি তাও কিনা তালুকদারদের? গোটা গাছের শিকড়েই তালুকদার বাড়ি। খুঁটি নড়বে তোমার উমায়ের বিপক্ষের গাড়িতে বোমা ছুড়ে হুট করে হাওয়া। উপজেলা চেয়ারম্যান তুমি, ভুলো না এই এলাকায় আজও চেয়ারম্যান বাড়ি বলা মাত্র মানুষ তালুকদার বাড়িই চিনে। উমার জানে প্রতিটি কথা সত্য, প্রতিটি অক্ষর। ওর দৃষ্টি দেখে জয়নাল সামান্য হেসে বলে, তৌসিফের চোখে ক্ষমতার লোভ নেই, না আছে বাকি দু ভাইয়ের চোখে। এতদিনের অভিজ্ঞতা এই রাজনৈতিক প্রসঙ্গে ওদের মতো নেতা দেখিনি। এখন পর্যন্ত নিজ দলেও পথ নেয়নি, সাধারণ সদস্য বলে চলছে। সম্রাট নিজেও একই ধাঁচে। এলাকার উন্নয়ন ওর মোটিভ ছিল। জনগণ সম্রাট ভক্ত। নিজেকে সম্রাট চেয়ারম্যান ওভাবেই করেছে। কারো বুকের পাটা নেই যে সম্রাট সে চেয়ারম্যান নিয়ে টু শব্দ করবে। উমায়ের কাচের গ্লাসের চারপাশে গোল আঙ্গুল বোলালো। তৌসিফ তাহলে তাকে এত বড় সাহায্য কেন করলো? শুধুমাত্র জয়নালের কথাই নাকি এখানে আরও রহস্য লোকে। দুপুর 2টা। তপ্ত পোষ ফার্মেসি ডিপার্টমেন্টের গার্ডেন পেরিয়ে পানির কলের দিকে এগিয়ে গেল। নদীর ওপারে বাসা হাওয়ার দরুন ফিল্টারের পানি খাওয়া যায় না। একদিন আদিত্য খোঁজ দিল তাদের ভার্সিটিতেও নাকি মাটির নিচের পানি আছে। পোষ সেদিন এই কলের খোঁজ পেয়ে জীবনে প্রথম সহজ সরল ভাষায় আদিত্যকে ধন্যবাদ দিয়েছিল। চারপাশে চ্যাপচ্যাপা ভেজা। পোষ সামলে এগিয়ে গেল ভেতরে। পানি ভর্তি করে সামনে গিয়ে বসে ঢকঢক করে আধ বোতল পান করে মুখটা মুছতে মুছতে দেখলো ওপাশের ক্যান্টিনের দিকে যাচ্ছে আদিত্য, সাথে তার কিছু বন্ধু। পোষ মুখ ভাঙালো, গলা উঁচিয়ে ডাকলো, আদি, আয় আদিত্য। শালা বয়রা শুনেও না। ও আদিত্য, এখানে তাকাও। আদিত্য এদিক ওদিক তাকাতুকি করে বাম পাশে তেঁতুল গাছের নিচে দেখতে পেল পোষকে। বন্ধুদের বলল, তোরা যা, পুষি ডাকছি, দেখা করে আসি। বাকিরা এগিয়ে গেল ক্যান্টিনের দিকে। তাদের মাঝে একজন বলল, আদি কি ওই মেয়েটাকে ভালোভাবে বাসে নাকি? আরেকজন তিক্ত গলায় উত্তর দিল, ওই মেয়ে একটা জাহাবাজ, যেই পরিমাণ তেন্দর। আদিত্য কেন ওকে কেউ ভালোবাসতে পারবে না? যথেষ্ট বিগড়ে যাওয়া। সেদিন সিনিয়র একজনের সাথে গলাবাজি করছিল, আমি আর আদিত্য থামিয়েছি। পাশ থেকে আরেকজন সায় দিল। বন্ধু দুজন কিন্তু স্বীকার করে না, পোষ দেখতে পারে না, আবার একেবারে ছেড়েও দেয় না। আদিত্য এসে বসলো তেঁতুল গাছটার নিচে। পোষের হাত থেকে পানির বোতল নিয়ে বাকিটা শেষ করতেই পোষ বলল, কে জিতলো? কি উমায়ের শিকদার।
চোখ দুটো রসগোল্লা করে পোষ চাপা স্বরে জানতে চাইলো, তবে সম্ভব হলো? তোমার চাচার মুখ দেখেই মানুষ ভোট দিল? ক্রেডিট কিছুটা সম্রাট চাচ্ছুর। যা গেল তো পোষ গলে। এই তপ্ত দুপুরে আগুন জ্বলা মোমের মতো গলল পোষ। গরমে গাল দুটো লাল হয়ে এলো। উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করে বলল, শাহরিয়ার তালুকদার তোমার কেমন আত্মীয় হয়? আদিত্যের মুখটার পরিবর্তন যেন যে কেউ ধরতে পারবে। পৌষও পারল। কিছু জিজ্ঞেস করার আগেই আদিত্য বলল, তাকে কি দরকার? বলো না। ক্ষুধা লেগেছে পুষি, কিছু খেয়েছো? পোষ মানুষটা কাজে বিশ্বাসী। নিজের ব্যাগ থেকে ডিম সিদ্ধের বক্স বের করে খোসা ছাড়াতে ছাড়াতে বলল, একটা ডিম খাবে আর আমার প্রশ্নের উত্তর দেবে। আদিত্য একটু ফ্রেশ হয়ে গেল। পোষের ব্যাগে ডিম থাকে। আজ হেমন্ত নিজে সিদ্ধ করে ওর ব্যাগে দিয়েছে। হেমের মাথা ঘুরে। তার মধ্যে খাওয়া দাওয়ার নেই ঠিক ঠিকানা। পোষ ডিম দিল আদিত্যের হাতে। আদিত্য 2 কামড়ে খেয়ে ফেলল। শাহরিয়ার চাচ্চু সম্রাট চাচ্চুর আপন ভাই। কি? জোরে কথাটা বলে দাঁড়িয়ে গেল পোষ। ওর চোখে মুখে অবাকতা। ছোটখাটো এক ঝটকা পোষ খেয়েছে। মুখের ভাবভঙ্গি দেখে তা বোঝা যাচ্ছে। আদিত্য দেখলো আশেপাশে কয়েকজন তাকিয়ে আছে ওদের দিকে অদ্ভুত দৃষ্টিতে। পোষের দিকে তাকিয়ে বলল, পুষি বসো তুমি, আগে শুনবে না? পোষ থপ করে বসলো। এলোমেলো ভাবে বলল, রাখো মিয়া তুমি আগে আর পরে। ভাসুর না দেবর কে পাঠালো এই বিয়ের প্রস্তাব? আদিত্য থতমত খেলো। ভাসুর না দেবর কথাটা বুঝতে সামান্য ব্যাগ পেতে হলো। বোঝা মাত্রই হেসে ফেললো। পোষ তাকালো কটমট দৃষ্টি দিয়ে। আদিত্য হাসতে হাসতেই বলল, দেবর। পোষ ওখানে থাকলো না আর। দ্রুত পা ফেলে চলে আসলো। পেছন থেকে আদিত্য ডাকলো, শুনলো না। আদিত্য নিজে ওর পেছন নিতে গিয়েও নিল না। ফোন তুলে ডায়াল করলো মেজো চাচ্চু লেখা নাম্বারটাই। তৌসিফ প্রথমে রিসিভ না করলে আদিত্য আবারও যখন না আবার দিল তখন রিসিভ হলো। সালাম দিয়ে আদিত্য বলে উঠল, চাচ্চু কাহিনী তো ঘটে গিয়েছে। কপাল কুচকে জিজ্ঞেস করলো তৌসিফ। মানে কি হয়েছে? শাহরিয়ার চাচ্চুর জন্য মেয়ে দেখছে। তৌসিফ চুপ করে গেল। আদিত্য সারা শব্দ না পেয়ে বলতে লাগলো, চাচু কিছু করো, বিয়েটা হতে দিও না। মেয়েটা আমার পরিচিত, আমার সাথে পড়াশোনা, তুমিও চিনবে। সেদিন মসজিদের সামনে হেমন্ত ভাইদের বাড়িতে প্রচার করতে গেলাম না, যে মেয়েটা দরজা খুললো, ওর জন্য প্রস্তাব পাঠিয়েছে। প্লিজ চাচু এই বিয়ে হতে দিও না আমার পুষির। লাইন বিচ্ছিন্ন হলো। আদিত্য মাথা চেপে সেখানেই বসে রইল তেঁতুল তলায়। বিকেল নাগাদ হক বাড়িতে হাজির হলো 2 মহিলা। তাদের সাথে করে পেছনে ডালা সমেত 2 লোক এসেছে। সেজু চাচি গলা ফাটিয়ে সবাইকে জড়ো করলেন। তালুকদার বাড়ি থেকে এসেছে সব। এদিকে বাড়িতে হেমন্তের বিয়ের আয়োজন চলছে। আজ বাদে কাল হলুদ। ছোট চাচি হাসতে হাসতে বললেন, এক সানাইতেই 2 বিয়ে করিয়ে দিব আমরা। মহিলা 2 পরিচিত। তাদের বসে নাস্তা দেওয়া হলো। তারা জানালো আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখতে আসবে তালুকদার বাড়ি থেকে। আজই আসতো কিন্তু গুরুত্বপূর্ণ এক কাজ থাকায় আসতে পারেনি, তাই ডালা পাঠিয়েছে। উপর থেকে শব্দ শুনে পোষ সহ বিচ্ছু বাহিনী খুশিতে যখন হাত তুলে হাই ফাইভ দিল তখনই কানে চাপা ধমক এলো। ধমক দিয়েছেন বড় চাচি। পোষ মুখ ভাঙালো। বড় চাচি নিজ থেকে চোখ রাঙালেন। পোষ সেসবে পাত্তা দিল না। ওর ইগল দৃষ্টি শুধু মহিলাদের ব্যাগে। কখন তারা ব্যাগে হাত দেবে আর টাকা পয়সা কিছু বের করবে, কিন্তু আফসোসের বিষয় এমন কিছুই ঘটল না। তারা দিন তারিখ জানিয়ে চলে গেলেন। হতাশ পৌষ, ভীষণ হতাশ। হেমন্ত তখন মাত্রই বাড়িতে ঢুকলো। তার পেছনে ঢুকলো একজন পরিচিত চাচি। ওনাকে চিনে পৌষ। ওনার নাতনি পড়তো পৌষের সাথে কিন্টার গার্ডেনে। ধূপ ধাপ পা ফেলে পৌষ যখন নামছে তখন তার পেছনে 5 জন সেনাবাহিনী। সেই চাচিকে অতিক্রম করে যেতে যেতেই একজোটে থামলো সবগুলো। কানে এলো চাচির কণ্ঠ, তো মেলা বড় হয়ে গেছে, আমাদের সৌরভের জন্য মেয়ে খুঁজছি। আমরা সবাই চাই পোশাকে তোমরা দাও। 3 জন বুঝলেও ইনি মিনি বুঝে না। রাগে পোষের মুখ লাল হয়ে এলো। হেমন্ত কিছু বলার আগেই দেখলো রান্নাঘরের পাশে দাঁড়িয়ে পোষ সহ বাকিগুলো শুনেছে চাচির কথা। ও বুঝে গেল পোষ এখানে কাণ্ড ঘটাবে। দ্রুত গেল সেখানে। পোষের হাত টেনে নিল রান্নাঘরের ভেতর। পোষ হাত মুচড়ে উঠছে, বারবার বলছে, ছাড়ো হেমু ভাই, আজ আমি বেটিকে দেখাবো পৌষরাতকে। তদামরা বুড়া থুথুরা এক বেটার জন্য আমার জন্য প্রস্তাব আনে কেন? আমি কি বুড়া নাকি লুলা টুন্ডা?
তুই খাবি থাপ্পড়, মুখ চলে বেশি। সোজা যেখানে যাচ্ছিলি যাবি, আমি কথা বলছি। চিনি না আমি কাউকে। আমাকে এদের কারোর গলায় শুধু ঝুলাতে চাইবে, দেখবে সবার গলায় দড়ি দিয়ে ঘোরাবো আমি। শখ কত আমাকে বিয়ে করবে। পেছন থেকে সেজু চাচি মুখ ভেঙে বলে উঠলেন, মিন্দে শোনা মিন্দি, দেখিস কবে না জানি বিয়ে শাদী বুড়োর সাথেই হয়। আপনার মুখে বাসি চুলার ছাই পড়ুক চাচি, সেই ছাইতে ছাল ওঠানো কুত্তাটাও হিসু করুক। মধু পড়ার দোয়া করতে পারলাম না, কারণ আপনার সইবে না। এমন তো পোষের ডান গালে চড় দিল একটা, শব্দহীন ব্যথাহীন এক থাপ্পড়। সেজু চাচির মুখ বন্ধ করতে হেমন্ত করলো কাজটা, কিন্তু এদিকে দুটো মুখ দুটো চোখ কেটে উঠল, বাকি চারটা চোখে পানি টলমল করছে। অথচ যাকে মারা হলো সে গাল ফুলিয়ে ফুসছে, ইনিমিনি কাঁদছে পশুর হাত টেনে। তারা কাঁদছে, সুতরাং তাদের কুলে তোলা হোক। পোষ টেনে দুটোকে কুলে তুলল, একসাথে দুটোকে নিতে পারে না ও, তাও কান্না থামাতে নিল। পিহার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। জ্যৈষ্ঠ হেমন্ত শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হিমু ভাই চটটা দিয়েছে হুট করে, বাঁচানোর সময় তারা পায়নি। সেজে চাচি খুশি হলেন, সরে গেলেন সেখান থেকে। হেমন্ত পশুর দিকে তাকিয়ে বলল, চুপচাপ ঘরে যা। চাচির টাকা দিক এরপর যাচ্ছি। অবাক স্বরে হেমন্ত জিজ্ঞেস করলো, কেন দিবে টাকা? তালুকদার বাড়ি থেকেও দিল না, চাচিও দেবে না, তাহলে কোন বলে দেখবে এসে টাকা দেবে আমাকে? তুই কি ভালো হবি না? হেমন্ত ক্লান্ত গলায় জিজ্ঞেস করে। পোষ গড়গড় করে বলে, রাতে ছাদে পার্টি করব, তুমি আমন্ত্রিত। শোনো, খালি হাতে এসো না, বাইরে থেকে নান আর গ্রিল আনবে। আমি পার্টি বিছিয়ে বাকি সব গুছিয়ে রাখবো। হেমন্ত পোষের কপালে টোকা দিল, পা বাড়ালো উল্টো পাশে। মিনি ততক্ষণে বাড়ি ছাড়লো। তাদের মুখের বলে সে ঠাকুমার ঝুড়ির টুনটুনি পাখির মতো যে রাজার খবর ছড়াতো, তারা ছড়াচ্ছে তাদের আপার কথা। মুখের ছোট বলিতে ফুটে উঠছে একটাই বাক্য, হিমুবাই মেলেতে আপাকে। তৌসিফের বাড়ির নিচের অফিসে বসা হেমন্ত। তৌসিফকে দাওয়াত করা হয়নি বিয়ের জন্য, আজ কার্ড নিয়ে সরাসরি এসেছে। তৌসিফ ওর সামনে কার্ড খুলে দেখছে। কার্ডের নিচে হইচই লিখে তাতে 6 জনের নাম লেখা, তার মধ্যেও সবার আগে লেখা একটা অশোনা অদ্ভুত শব্দের গড়া নাম, পৌষরাত। তৌসিফ হাসি মুখে বলল, আমাকে না হয় এই কার্ড দিলে বাকিদের দিবে না? হেমন্ত ইতস্তত বোধ করে। তৌসিফ নিজ থেকেই বলল, বড় ভাই আর ছোটকে আলাদা কার্ড দিও, সাথে তালুকদার ট্রেডার্সে আলাদা করে কার্ড দিবে। হেমন্ত হেসে ফেলল। তৌসিফ দুষ্টামি করে বলল, আমার আগে কাজ সেরে ফেলছো? হেমন্ত সামান্য লজ্জা পেল। তৌসিফ হাসি মুখে জিজ্ঞেস করল, সাইডে গিয়েছিলে, কাজ ঠিকঠাক হচ্ছে? জি ভাই। হেমন্ত একটা ফাইল এগিয়ে দিল। তৌসিফ তা না খুলে বলল, তুমি মুখে বলেছ, আমি শুনেছি হেমন্ত। ফাইলের সম্পর্ক তোমার আমার না। তবুও ভাই, সবসময় তো থাকবো না, যে আসুক তার কাজ বুঝে নিতে সুবিধা হবে। তৌসিফ তবু ফাইল ধরল না। তার একটা সাইডের কাজ নতুনভাবে গড়া হচ্ছে, প্রায় 10 বছর পর কাজটা ধরা হচ্ছে। বিশ্বাসযোগ্য কেউ ছিল না বলে হেমন্তকে নিজে ডেকে কাজটা করতে বলেছিল তৌসিফ। হেমন্তের নিজেরও ব্যবসা আছে, কিন্তু তৌসিফকে না বলতে পারেনি। ওদের কথার মাঝে রনি নক করলো। তৌসিফ আসতে বলতে রনি হেমন্তের সামনে বলল, জয়নাল তো সবার সামনে সৌরভকে 2টো চর দিয়ে পার্টি অফিস থেকে বের করে দিয়েছে বস। তৌসিফ বাঁকা হাসলো। রনিকে বলল, ফাইলটা নিয়ে যা। রনি যেতেই হেমন্ত আনমনে বলে উঠল, আজই তো ওর বিয়ের জন্য ওদের ওখান থেকে এক চাচি এলো। তৌসিফ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে বসলো, কার সরবের জন্য? কার জন্য প্রস্তাব পাঠালো? আমার চাচাতো বোন পোষের জন্য। মুহূর্তে কিছু একটা হলো। তৌসিফের মুখের আদল বদলালো। হেমন্ত চলে যেতেই তার চোখ দুটো লাল বর্ণ ধারণ করে। মারি কামড়ে তৌসিফ বলে উঠল, বিয়ের মেলা বসেছে, জনাবার তো প্রস্তাবের লাইন লেগেছে। আজ রোববার। হেমন্তের গায়ে হলুদ, সারা বাড়ি মানুষে গেজ গেজ করছে। বিয়েটা যথাসম্ভব দ্রুত সেরে ফেলার আয়োজন চলছে। বর নিজে এদিক ওদিক সামাল দিচ্ছে।
ক্যাটারিংয়ের দিকটায় ছোট চাচা ঝামেলা পাকিয়ে ফেলেছিল, যা সামাল দিতে গিয়ে সকালে এক দফা নাকানি চোবানি খেয়েছে হেমন্ত। গরুর গোস্তের বিরিয়ানি করার কথা থাকলেও ভুলে অর্ডার দিয়ে দিয়েছিল মুরগি। সেটাও না হয় দেশি হলে মানা যেত, সরাসরি ব্রয়লার মুরগি। নিজেরাই যা বাড়িতে রেঁধে খায় না, সেই খাবার কিনা অতিথিদের খাওয়াবে। শেষ মুহূর্তে হেমন্ত চৈত্রকে নিয়ে ছুটেছে। অর্ডার বাতিল সম্ভব না, কারণ ক্যাশ দেওয়া, তাই গরুর জোগাড় করেছে কোনো মতে। কারণ বাজার থেকে এই কারণীগঞ্জে আসা যাওয়া মোটেও সুবিধার না, যান প্রাণ এদিক ওদিক চলে যাওয়ার অবস্থা। ব্রয়লার মুরগিগুলো কাল সবজিতে দিয়ে কাজ চালিয়ে দেবে বলে সেজ চাচা বললেন। হেমন্ত একটু স্বস্তি পেল, তাতে না হয় এত মুরগি কোথায় রাখতো। সকাল থেকে বাড়ির সকলেই ব্যস্ত, ছোট বড় সব হাত কাজ করছে। পোষ পিহাকে বলল, হেমু ভাইকে গিয়ে বলবি আমি ডাকছি। পিহা তখন উপটান পানিতে মেশাচ্ছিল। পোষের কথায় তা রেখে উঠে গেল। হেমন্তকে খুঁজতে খুঁজতে পেল রান্নার ওখানে। পিহাকে এদিকে দেখে চোখ গরম করে হেমন্ত। পিহা একটু ভয় পেলেও বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।